নিরুৎপল, এই সেশনটা কখন শেষ করব? 7টা। 7টা? 50? প্রশ্ন থাকলে 10 মিনিট, 7টায় আমরা শেষ করব। কারণ 7টায় অধিকাংশে আমরা নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। কলিম শরাফির 100 বছর কলকাতায় আমার জানা মতে এর আগে হয়েছে কিনা এই এতদিনে 8 মে ছিল ওর জন্মশতবর্ষের দিনটা, জন্মদিন। সেদিনই এবছর 25শে বৈশাখ পড়েছিল। তো রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি, কলকাতা অনেক অনুষ্ঠান করেছে। কলিম শরাফিকে নিয়ে আমার জানা মতে শহরে এই 8 মে থেকে এখনো পর্যন্ত হয়েছে বলে আমি জানি না ব্যক্তিগতভাবে। সেই অর্থে আমরা সবাই ঠিক করেছিলাম যে নিরোৎপলের বাবার প্রয়াণ দিন উপলক্ষে ও প্রতি বছর একটা করে অনুষ্ঠান করে, একটা বিষয় রেখে, একটা বিষয় ভাবনা মাথায় রেখে, সেটা ভেবেছিলাম যে এবার আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো কলিম শরাফি 100 কলকাতার তরফে, পশ্চিমবঙ্গের তরফে। তো সেই অনুষ্ঠানেই আপনারা সবাই এসেছেন এই হল ভরিয়ে, এটা দেখে এত ভালো লাগছে। আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই। কিছু পরিচয় মনীষা করিয়েই দিয়েছেন, তবু একটু বলে দিই। সবার আগে নিশাত জাহান রানা, কারণ রানা আপার তথ্যচিত্রটাই আমরা এক্ষুনি দেখে উঠলাম। বাংলাদেশের মানুষ রানা আপা, ওর সংস্থাটার নাম যুক্ত, যেটা 2001 সাল থেকে সুস্থ সংস্কৃতি চর্চা, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে, এবং তারপরে যুক্ত প্রকাশনীও ও করেছে। যে যুক্ত প্রকাশনী নানান ধরনের বাংলা বই, মননশীল বাংলা বই বার করে। আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন এরই আগে, লবিতে ওর সমস্ত বই আছে ওর প্রকাশনা, নানান রকমের। রানা আপা একজন কবি, ও একজন প্রকাশক, ও একজন আবৃত্তি শিল্পী। শনন বলে 40 বছরের পুরনো একটা আবৃত্তি সংস্থা আছে বাংলাদেশের ঢাকায়, তার ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রানা আপা। এবং ওর আরেকটা বড়, ওর রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে ওর আলমা মেটার, এবং ইংরেজি বিষয়ে ওর পড়াশোনা, কিন্তু পরবর্তীকালে অন্য নানান জায়গাতে ওর পড়াশোনাকে ছড়িয়ে দিয়েছে, মানবাধিকার, বয়স্ক শিক্ষা এবং অন্যান্য আরো নারী শিক্ষা সহ নানান পরিসরে। আর তারপরে ওর একটা বড় কাজ হচ্ছে 90-এর দশক থেকে বেশ কয়েকটি তথ্যচিত্র ও তৈরি করেছে। একটা তো আমরা দেখলামই, এরকমই আরো বেশ কয়েকটি তথ্যচিত্র ওর হাতে গড়া, এবং এই সমস্ত কিছু মিলে ওর জীবন এবং যাপন। আরো কিছু বলবো? আচ্ছা, ঠিক আছে। এই সবুজ কলিদি, সবুজ কলি সেন আমার ডান দিকে বসে আছেন। সবুজ কলিদিকে আপনারা যারা এখানে এই হলে আছেন তারা সবাই চেনেন। সবুজ কলিদি 70-এর দশকে বিশ্বভারতীর প্রাক্তনী, দর্শন বিভাগের প্রাক্তনী, এবং 80-র দশকে সেই বিভাগেই তিনি শিক্ষকতা শুরু করেন, অধ্যাপনা শুরু করেন। এবং আপনারা সবাই জানি যে 2018 সালে তিনি এমনকি বিশ্বভারতীর অন্তর্বর্তীকালীন উপাচার্যের ভূমিকাও পালন করেছেন। সেটা আমাদের অত্যন্ত খুব শ্লাঘার বিষয়। আমরা এই রূপে ওকে দেখেছি। লেখালেখি করেন নিয়মিত, এবং এই মুহূর্তে এই আমরা যেখানে আছি, গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এর যে বিরাট বড় একটা স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস আছে, আপনারা সবাই জানেন, এখানে অনেকগুলো বিদেশি ভাষা শেখানো হয়। স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের কিন্তু সবুজ কলিদি এখন এই মুহূর্তে অধ্যক্ষা। সবুজ কলিদি অনেকগুলো বই লিখেছেন, শ্রীরামকৃষ্ণ ও অন্যান্য প্রসঙ্গ। সম্প্রতি মৃণালিনী দেবী, রবীন্দ্রপত্রী মৃণালিনী দেবীকে নিয়ে একটা ওর বই বেরিয়েছে বিচিত্রপত্র থেকে, দ্বিতীয় সংস্করণটা বিচিত্রপত্র প্রকাশনা করেছে। তো সবুজ কলিদির এই পরিচয়। আর অলোক রায়চৌধুরীকে নিয়ে আরো বেশি কিছু বলার অপেক্ষা রাখে না, তার কারণ ওর গানের সূত্রে আপনারা সবাই ওর গানের সূত্রে ওকে জানি। শুধু রবীন্দ্রনাথের গান নামে উনি সমধিক পরিচিত, রবীন্দ্রনাথের গান গেয়ে, কিন্তু সব রকমের গান উনি গান। আর অলোকদার সেটাও যদি বা পরিচয় হয়, শিল্পী আরো একটা বড় পরিচয় হচ্ছে সেই শিল্পের শিক্ষক তিনি। রবীন্দ্রনাথের গান এবং অন্যান্য গান তিনি শিখে আসেন, ওর হাতে শিখিয়ে আসছেন, এবং ওর হাতে গড়া যে একটি সঙ্গীত প্রতিষ্ঠান আছে রবি ছন্দম, তাই তো? রবি ছন্দমের কত বয়স হলো?
42 বছর। 42 বছর বয়স হয়ে গেল, আমার সমান বয়স রবি ছন্দমের। তো সেই রবি ছন্দমের ওর একটা কয়েকটা জেনারেশনের ছাত্রছাত্রী, কিন্তু এও অলোকদার সর্বৈব পরিচয় নয়। আমার কাছে ব্যক্তিগতভাবে অলোকদার সবচেয়ে বেশি পরিচয় হচ্ছে আমরা যে মানুষগুলো আস্তে আস্তে হারাচ্ছি, এমন অনেক গুণী মানুষের সঙ্গ তিনি একেবারে এরকম কাছাকাছি থেকে করেছেন, এবং সেই অভিজ্ঞতাগুলো তিনি আমাদের ব্যক্তিগত পরিসরে তো বলেনি, এবং তিনি কিন্তু লিখে রেখেছেন, লিখে যাচ্ছেন। অলোকদার বেশ কয়েকখানা বই আছে, গানের বাড়ি ও অন্যান্য প্রবন্ধ, ওর একটা চমৎকার গান বিষয়ক প্রবন্ধের বই। আমার গান একটা বই তবুও প্রয়াস বার করেছে, গানের বাড়ি বার করেছিল প্রতিভাস, তাই তো? আর সদ্য 2 বছর আগে একটা বই বেরিয়েছে সবার শেষে যা বাকি রয়, সেটাও গান বিষয়ক নানান প্রবন্ধ। এবং এইগুলোতে শুধু গান বিষয়ক নয়, এই গানের শিল্পী, বাঙালি শিল্পী, চলচ্চিত্র জগতের, সঙ্গীত জগতের যে স্টলওয়ার্ডসরা, এদেরকে নিয়ে কিন্তু খুব কাছ থেকে দেখা অভিজ্ঞতা অলোকদা লিখে গেছেন এবং লিখে চলেছেন এখনো পর্যন্ত। এই ডকুমেন্টেশনটার জন্য আমার মনে হয় এই পরিচয়টা অলোকদার শ্রেষ্ঠ পরিচয় হওয়া দরকার। পরিচয় পর্ব সমাপ্ত, আমরা তাড়াতাড়ি চলে আসি কাজের কথায়। আমরা কলিম শরাফিকে নিয়ে আলোচনা করব। আমি প্রথমে রানা আপাকে বলি যে আমরা তো তথ্যচিত্রটা দেখলাম, সেটার সুর রাখতে রাখতে বলি, এই তথ্যচিত্রটা তৈরির জায়গাটা নিয়ে তুমি যদি একটু বলো। কলিম শরাফি প্রয়াত হয়েছেন 2010 সালে, সে আজ থেকে 14 বছর হয়ে গেল, নভেম্বরের 2 নভেম্বর 14 বছর হয়ে গেল। এটা তো তার আগে অবশ্যই করা, কিন্তু কখন করা, কিভাবে করা, কেন কলিম শরাফিকে নিয়ে তোমার এই ছবিটা তোমার করতে ইচ্ছে হলো, এই জায়গাটা তুমি একটু বলো। আপনারা সবাই এতক্ষণ এখানে রয়েছেন, এই ছবিটা দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। শিশিরের প্রশ্নের উত্তরেই চলে যাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেটা 80-র দশকের গোড়ার দিকের কথা। সেই সময়টায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম বলে, এটা রাজধানী ঢাকার বাইরের একটা উত্তরবঙ্গের শহর। তো সেখান থেকে ছুটিতে যখনই ঢাকায় আসতাম, তো একটা বড় কাজ ছিল। তখনকার দিনে, তখন ক্যাসেটের যুগ আর কি, তখন ওই গান এলপিতে বেরোতো যেগুলো, সেখান থেকে ক্যাসেটে রেকর্ড করে দেওয়া হতো, দিলে পরে সেই গান আমরা একখানি ক্যাসেট বন্ধ করে নিয়ে যেতাম ফির গান শুনবার জন্য। আর তখন অনেক বেশি হতো কলকাতায় পুজোর সময় এবং অন্য সময় যে গান ক্যাসেটগুলো বেরোতো, কি করে যেন খুব দ্রুত আমরা ওখানে পেয়ে যেতাম। তো ওই রকম খুঁজে খুঁজে গান ক্যাসেট বন্দি করে যে নিয়ে যেতাম, সেই সময়ই আসলে প্রথম, এটা আমি বলছি 80-র দশকের কথা, কলিম শরাফির কয়েকখানা গান আমি যে দোকানগুলো থেকে, দোকান বলছি যারা গানের এই ক্যাসেট করে দিতেন, তারা দিলেন তাদের বড় রেজিস্টার খাতা থেকে, সেখানে 4খানা গান কলিম শরাফির। তো সেই 4খানা গান তুলে নিয়ে গেলাম, এবং একটা গান আমি মনে হয় বহুকাল ধরে কেবলই শুনে যেতে লাগলাম, আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। তো সেটা যে এমন অপূর্ব এক মানে আপ্লুত করে দেয়া গান ছিল আমার জীবনে প্রথমে। তো পরে অনেকবার যখনই ঢাকায় আসি, গান বাণীবদ্ধ ওই রকম করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো আর কলিম শরাফির গান খুঁজে পাই না, খুব সামান্য কথা। তো এরপরে অনেক বছর গেছে, মনের মধ্যে হয়তো এইসব ছিল, কাজের জগতে অনেকখানি ঢুকে পড়েছি। তারপরে কি করে যেন কলিম ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ঘটবার একটা কারণ ঘটলো, এবং পারিবারিক ভাবেও খুব কাছে যাওয়ার সুযোগ ঘটলো। তো তখনই আসলে আমরা আমাদের একটি সংগঠন এখনো রয়েছে, এর নাম গণসাহায্য সংস্থা। সেখান থেকে আমরা কৃতি বাঙালি সম্মাননা বলে একটা সম্মাননা দেওয়ার ব্যাপার শুরু করি বছরে একজনকে। তো প্রথম বছরে দেয়া হয়, আপনাদের হয়তো জানা আছে, কবি শামসুর রহমানের নাম, তাকে। এবং কবি শামসুর রহমানকে যখনই সম্মাননা দেয়া হয়, তখন এখান থেকে কবি অরুণ মিত্রকে, আমি নিজে এসেছিলাম, এখানে সুশীল দা আছেন, আমরা একসঙ্গে তার কাছে গিয়েছিলাম, তাকে নিয়ে গিয়েছিলাম এই সম্মাননা, উনি ওনার হাত থেকেই নিতে চেয়েছিলেন। তেমনি এর পরের বছরেই দেয়া হয় কলিম শরাফিকে একজন কৃতি বাঙালি হিসেবে।
তো সেইটাই আসলে শুরু ছিল যখন ভাবনাটা শুরু করি যে এবারে ওনার উপরে একটা তথ্যচিত্র তৈরি করব। কিন্তু কাজটা তখন সহজ ছিল না, কারণ কলিম শরাফী তো আপনারা শুনেছেন দেখেছেন এই তথ্যচিত্র থেকে যে ওনার জীবনের একটা খুব উজ্জ্বল অধ্যায়, তারুণ্যের যে সময়টা আসলে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আসলে ওই রকম একটা কণ্ঠ নিয়ে তিনি গান করছেন, সেই সময়টা তিনি এদিকেই কাটিয়েছেন অনেকখানি। তারপরে তিনি ওদিকে যাওয়ার পরে আসলে এই রাজনৈতিক এবং নানান কারণে অনেকদিনই তো অবদমিত ছিলেন। ফলে ওনার সম্পর্কে তথ্য পাওয়া এদিকেই পাওয়ার বেশি ক্ষেত্র ছিল। তো এই কাজটা আসলে ওই সময়টা থেকে শুরু করি 90-এর দশকের শেষের দিকে। তারপর কলিম ভাই নিজে তার এদিকে যত বন্ধুরা আছেন তাদের খোঁজ দিলেন। আমি শান্তিনিকেতনে গেলাম, কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম। এদিকে আপনারা দেখেছেন খালিদ চৌধুরী, যিনি এই ছবিটার পেছনে আমার অত্যন্ত মানে বড় একজন সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন, যার ইন্টারভিউ এখানে নেই কিন্তু উপস্থিতি আছে, প্রণব গুহ ঠাকুরতা, আপনারা দেখেছেন। তো এদের সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ শুরু হলো এবং এইভাবেই আসলে এই ছবিটির কাজ শুরু করি। আমি এখানে থামি, হয়তো শিশিরের আরো অনেক প্রশ্নের ভেতর দিয়ে যাবে। তো এইভাবেই আসলে কলিম ভাইয়ের উপরে কাজটা শুরু হয়। তুমি এই তথ্যচিত্রটা কোনো জটিলতা রাখোনি, যা তুমি করতে চেয়েছো একটা ক্রোনোলজি রেখে প্রথম থেকে তার জীবন, বীরভূম, কলকাতা, 40-এর দশক, তারপর দাঙ্গা, দেশভাগ, স্বাধীনতা করে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের পর্ব, এই করে করে পুরো জায়গাটা জুড়ে গেছো। এই রিসার্চের জায়গাটা তুমি একটু বললে যে এই রিসোর্সগুলো খুব কঠিন ছিল, খুব সহজ ছিল না তোমার বার করা। এটা তুমি কতদিন ধরে বানিয়েছো? সত্যি বলতে হলে আমার মনে হয় যে আমি যদি কাজটা আসলে 97 সালে শুরু করে থাকি, 2004 সালে এটা শেষ করছি, তার মানে বছর 7-এর একটা আসা যাওয়া ছিল আমার কলকাতায়, তারপরে বীরভূমে কলিম ভাইকে সঙ্গে নিয়ে তো যাওয়াই। কারণ এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কেউই যে একজন এই ছবিটা প্রথম আসলে দেখানো হয় ঢাকায় জাতীয় জাদুঘরের বড় মিলনায়তনে, যেদিন তার 80 বছরের জন্মদিন পালন করা হয়, তার মানে আজ থেকে ঠিক 20 বছর আগে। তো সেই সময়টায় একজন 80 বছরে পদার্পণ করছেন যে মানুষ, তার জীবনের একটা বড় অধ্যায় কেটেছে অন্য একটি দেশে, এখন আছেন আরেকটি দেশে, তার সম্পর্কে তথ্য সংগ্রহ করাটা আসলে বেশ একটু জটিলই। তো ফলে এটা বছর 7 সময় নানান জনের কাছে যাওয়া আসার ভেতর দিয়ে এই তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা ধরে এগোতে হয়েছে বলা যেতে পারে। আর আমার এটা আপনারা সবাই জেনে রাখবেন, আপনাদের খুব ভালো লাগবে। কলিম শরাফী খুব কমই তারপরে তো কলকাতায় আসতেন বা এসেছিলেন, কিন্তু মোটামুটি উনি যখন কলকাতায় আসতেন উনি থাকতেন এই আমরা যেখানে অনুষ্ঠান করছি এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসেই থাকতেন, উঠতেন। এটা খুবই, এমনকি আমরা এই ছবিতে দেখি মৃণাল সেনের যে জায়গাটুকু বসে আছেন সেটাকে বোঝা যায় এটা এই গোলপার্কেই এটা শুটিং করা হয়েছে, তাই না? এই পাশের ঘরে ইয়েতে। তো সেইটা কিভাবে হলো, মানে মৃণাল সেনকে ধরে নিয়ে এলে এখানে, তারপরে করলে এই অ্যানেকডোট গুলো একটু বলো না। সেইবারে শুটিং তো চলছিল অনেকদিন ধরে, তো সেইবারে যখন ওনার জন্মভূমিতে যেতে চাইলাম, তার মানে বীরভূমে, তো তখন তার কিছুদিন আগেই উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ঢাকায় আমাদের একটা বড় হাসপাতাল আছে, হয়তো আপনার নাম কেউ কেউ জেনে থাকবেন, এটাকে সংক্ষেপে আমরা বলি বারডেম। তো সেইখানে উনি হসপিটালে বেশ কিছুদিন থাকার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওই সময়টাই আমি পরিকল্পনাটা করি যে তার জন্মভূমিতে যাব এবং তাকে সঙ্গে নিয়ে। তো তার কিছুকাল আগে আমি কলকাতায় আরো একবার ঘুরে যাই এবং কলিম ভাই আমাকে বলেছিলেন কারা তার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, এবং আমি প্রথম আসি প্রণব গুহ ঠাকুরতার কাছে। তার কাছে প্রথম আসি জানতে যে তার কলিম শরাফীর আর কোন কোন বন্ধুরা এখনো আছেন এখানে যাদের সঙ্গে দেখা হতে পারে, এবং উনি আমাকে প্রথম দিনেই বললেন চলো। উনি এত খুশি হলেন এই কাজটা করবো জেনে, উনি আমাকে সঙ্গে করে ওনার নিজের গাড়িতে করে নিয়ে গেলেন প্রথমে খালেদ চৌধুরীর বাড়িতে চৌরঙ্গিতে, এবং বহুবার তারপরে আমি নিজে গেছি তার বাড়িতে, এবং এই করে উনি একটা একটা করে জায়গায় নিয়ে গেলেন। এরই মধ্যে একবার এসে আমি জানলাম যে একটা অনুষ্ঠান আছে, সেখানে মৃণাল সেন আসবেন সেই দিন। তো সেই দিন আমি অনুষ্ঠানে গেলাম ওনার সঙ্গেই দেখা করবার
বচন। এবং ওনাকে যখন অনুষ্ঠান শেষে আমি বললাম যে আমি এরকম একটা কাজ করব বলে পরিকল্পনা করেছি, কাজটা চলছে, তো আপনাকেও, উনি এত যে খুশি হলেন, উনি বললেন যে এটা আরো অনেক আগে হওয়া দরকার ছিল, যে খুবই আমি খুশি যে তুমি করছো, আমার তো অনেক কথা বলবার আছে, আমি অনেক কথা বলবো। তো এরপর যখন কলিম ভাইকে নিয়ে এলাম, উনি সাধারণত এখানেই উঠতেন, রামকৃষ্ণ মিশনের এই গেস্ট হাউসে এখানেই থাকতেন। সেবারে উনি এখানে উঠলেন, আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম। তো এখানেই ঠিক হলো যে মৃণাল সেনই বললেন যে কোনো অসুবিধা নেই, আমি ওখানে চলে আসবো সকালবেলায়, আমাদের শুটিং টুটিং আমরা ওখানেই করবো সেদিন। তো ফলে উনি চলে এলেন সকালবেলায় এখানে, এবং আমরা মোটামুটি এটার ভেতরে, উনি অনেক বললেন এখানে করো, চলো এখানে দাঁড়াই, এরকম করলাম আর কি এটার ভেতরে এখানে। তো ফলে এই যে ছবিতে আসলে ওনার খুব সংক্ষেপ একটা আছে, উপস্থিতি আছে, কিন্তু আসলে ওই দিন উনি এত গল্প করেছিলেন, আমার কাছে ফুটেজ এখনো থেকে গেছে, অনেক কিছু এখনো কাজ করিনি সেগুলো নিয়ে, কিন্তু সেদিনও তারা দুই বন্ধু মিলে যে আড্ডাটি দিয়েছিলেন, ইনফর্মাল আড্ডা, সেই আড্ডার মধ্যে আরো অনেক তাদের ব্যক্তিগত, তাদের দীর্ঘদিনের পেছনে ফেলে আসা ফরিদপুরের জীবনের ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অনেক কিছু কথাবার্তা থেকে গেছে। আমি জানি না পরে সেগুলো নিয়ে কিছু কাজ করার সুযোগ ঘটবে কিনা, কিন্তু এইভাবে আর কি। আমি একটু সবুজ কলিদের কাছে আসি। সবুজ কলিদি, আমরা কলিম শরাফির সময়টা একটু দেখলাম, তাই তো, যে 1924-এ জন্মাচ্ছেন, 40-এর দশকের ক্লাস 10-এ পড়ার সময় স্কুলে পড়া একটা ছেলে হলওয়েল মনুমেন্ট আন্দোলনে জড়িয়ে পড়ছে, মানে সুভাষ বসু। তারপরেই গান্ধীজির অগাস্ট আন্দোলন, ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপরে শিউরি জেল, এই কারাবরণ, সেইখানেই এতগুলো মানুষের সঙ্গে যোগ, এবং শান্তিনিকেতন যোগ, এবং বলতে গেলে রবীন্দ্রনাথ ঢুকছেন, ওই জেলে বসে প্রণব ঠাকুরতা একসঙ্গে গান গাইছেন ইত্যাদি। এটা একটা অদ্ভুত সময় বাংলার জন্য, ভারতের জন্য তো বটেই। এই সময়টা মানে এই যে 40-এর দশক, এবং আমি 50-এর দশকের শুরুতেই উনি চলে যাচ্ছেন পূর্ব পাকিস্তান, এই সময়টার নিরিখে আপনি একটু কলিম শরাফিকে সিচুয়েট করে, লোকেট করে আপনি কিছু বলবেন যে এই সময় এই মানুষ, এই অদ্ভুত একটা টালমাটাল পরিস্থিতি, তার মধ্যে এরকম একটা প্রতিভা, মনীষা, এর বিচ্ছুরণ। প্রথমে আমি নিশাত জাহান রানাকে কৃতজ্ঞতা জানাই তার এরকম একটা অসাধারণ ডকুমেন্টারি আমাদের উপহার দেওয়ার জন্য। যে আমার আরেকটা মনে হয় যে কলিম শরাফি সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি একই সময় দুটি দেশের নাগরিক। সেটা আজকাল কোনো অস্বাভাবিক না, জীবনের দুটি পর্বে আমাদের অনেকেই ভারতের নাগরিক পরে আমেরিকার নাগরিক হচ্ছে, কিন্তু আমার মনে হয় সেই বিরল ব্যক্তিত্ব যিনি একই সময় দুটি দেশের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছেন, দুটি দেশেই তিনি কারাবরণ করেছেন, এবং দুটি দেশেই মানুষের জন্য কাজ করেছেন। এটা ওদের খুব কম পাওয়া যায়। আর এই যে সময়টা আমরা যদি দেখি, মাত্র 26 বছর তার কিন্তু ভারতবর্ষে থাকা, অর্থাৎ 1924-এ জন্ম, 1950-এ তিনি এদেশ থেকে চলে যাচ্ছেন, তখন বয়স হচ্ছে 26 বছর। এর মধ্যে ভারতবর্ষ তখন ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যখন উনি পূর্ব পাকিস্তানে গেছেন, পাকিস্তানও তখন কিন্তু একটা পূর্ব পাকিস্তান, যে এখন বাংলাদেশ, ওই ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে একটা সময়ের মধ্যে। আমরা এখানে দেখি ওই যে ওনার যে জন্মটা যে হয়েছিল তাঁতিপাড়া কাছে খয়রাডিহি, ওই যে গানের কানটা মাঝে মাঝে ভাবি কি করে বীরভূম জেলার ওই রকম প্রত্যন্ত একটি বাড়িতে, আজ থেকে অতদিন আগে বীরভূম তো আরো কত অনুন্নত ছিল। ওই যে ওনার একটা সাক্ষাৎকারে পড়েছিলাম যে ছোটবেলায় উনি শুনতেন, বাড়িতে ওনার পাড়ায় ভেসে আসতো ঝুমুর, লেটো, বাদল, এই, আর দূরে হিন্দু পাড়া থেকে ভেসে আসতো কীর্তনের সুর, আর কাছেই ছিল শান্তিনিকেতন। যখন উনি জেলে গেলেন, কয়েকটা নাম এখানে আমি দেখতে পেলাম না, সেটা ওনার ওই লেখায় আমি পড়েছিলাম। যেমন উনি নন্দিত কৃপালানি, রানী চন্দকে পেয়েছেন, দিনকর কৌশিক, আনন্দ গোপাল সেনগুপ্ত, প্রণব ঠাকুরতা, আরেকজন ছিলেন সুহাস দেব, মুকুল দেব ভাই, আর ছিলেন কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাবা, কামদা প্রসাদ মুখোপাধ্যায়। তিনিও সেই সময়
আছেন। এবং আশ্চর্য ব্যাপার যে কজনের সঙ্গে তিনি ওই একটা 18 বছরের তরুণ জেলে আছেন, তারা প্রত্যেকেই তারপরে বিখ্যাত হয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমরা দেখি যখন উনি আইপিটিএ গণনাট্য সঙ্গে গণনাট্যতে যোগ দিচ্ছেন এবং গান গাইছেন, তখন কাদের সঙ্গে আসছেন, যে নামগুলো এখানেও আছে, আরো কয়েকটা নাম যেমন হেমাঙ্গ বিশ্বাস আর নির্মলেন্দু চৌধুরী, এদের নামগুলো অনেক সবসময় হয়তো এর মধ্যে আসেনি। বিজন ভট্টাচার্য, ঋত্বিক ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য, যাদের সঙ্গে বেরিয়ে এসে উনি বহুরূপী করছেন, মনোরঞ্জন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য, সেটা অসাধারণ যোগ। এবং ওই যে উনি বললেন না তৃপ্তি মিত্র সৌম্যমিত্রের সঙ্গে থাকতাম, ওটার কমিউনে থাকতেন। এবং ওই যে মুজফফর আহমদ কাকাবাবুর সঙ্গে আলাপ, তার সঙ্গে বামপন্থী রাজনীতিতে তার যোগ। এবং আমার একটা মনে হয় শান্তিনিকেতনে ওনার যে ভর্তি হতে পারলেন না, তার একটা কারণ বোধহয় এটাও হতে পারে, কারণ শান্তিনিকেতন সবসময় পুলিশের একটা নজরে থাকতো এবং তার একটা বড় ফাইলও আছে। আমরা দেখেছি শান্তিনিকেতনের মানে পুলিশ ফাইলে শান্তিনিকেতন, যে সেই সময় কর্তৃপক্ষ হয়তো ছিলেন যে যার এরকম রাজনৈতিক একটা কি বলবো প্রেক্ষাপট আছে, তাকে ভর্তি না করার ব্যাপারে। তো বারবার তিনি এসেছেন। আমরা দেখি যে এই যখন দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলমানের 1946-এ, সেই সময়টায় তার কাজ ছিল মহল্লা মহল্লা পাহারা দেওয়া এবং হিন্দু মুসলিম ঐক্যকে জাগিয়ে তোলা। তিনি পার্ক সার্কাসে পাহারা দিচ্ছেন কার বাড়ি না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর কেপি চট্টোপাধ্যায়, তিনি একমাত্র হিন্দু যিনি ওই অঞ্চলটায় থাকেন, রাত্রি জেগে কলিম চারাপি সেই বাড়ি পাহারা দিচ্ছেন। তিনি একটা অদ্ভুত সময়ের মধ্যে এবং অত্যন্ত কম দিনই এখানে ছিলেন, 18 থেকে 26, বলতে পারি মাত্র 8 বছর তার কাজের সময় এই বাংলায়, পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে। তারপর তো তিনি ওখানে চলে গেলেন। আমার এটাই খারাপ লাগে যে প্রায় 71 সাল পর্যন্ত পূর্ব বাংলার সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক ক্ষীণ ছিল। তারপরের থেকে আমরা তাকে জানতে পারি, কিন্তু কি কারণে কলিম শরাফিকে এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশের সংস্কৃতি জগতের মানুষেরাও জানেন না। এমনি মানুষদের কথা তো আমি বাদই দিলাম। অথচ আমাদের আপনাকে ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে এরকম একজন মানুষকে আজ এতজনের সামনে নিয়ে আসার জন্যে, যে ইতিহাস আমাদের মনে করার জন্যে। এবং ওই বাঙালি তো ভুলে যান, বিস্মৃতিতে চলে যান, বিস্মৃতির অতল থেকে কলিম শরাফিকে আবার পুনরাবিষ্কার করার জন্য। আমাদের এটাই দুর্ভাগ্য যে আমাদেরকে একটা মার্কার দরকার হয়। এই 50 বছর, 75 বছর, 100 বছর, 125, 150, এইগুলো না হলে যেন আমরা জানতে পারি না। অথচ কলিম শরাফির নিজের আত্মকথা আছে, স্মৃতিকথা আছে। 2টো পর্বে তিনি সেটা লিখেছিলেন। প্রথমটার নাম স্মৃতি অমৃত, প্রথম দিককার, প্রথম বয়সের স্মৃতি, এবং অনেক পরে আবার ঢাকায় তাকে লেখানো হয়, মানে অনুরুদ্ধ হয়ে তিনি লিখেছিলেন, যেটার নাম দিয়েছিলেন ভরা থাক স্মৃতিসুধায়। এখানে আমি জানি না আজকে এখানে দর্শক আসনে পার্থদা আছেন কিনা, পার্থ শঙ্কর বসু আছেন? পার্থদা এসেছেন। পার্থদা নয়া উদ্যোগ প্রকাশনীটার প্রকাশক, এখানে কর্ণধার। এবং আপনারা পড়বেন আমাদের বই বাজারে নয়া উদ্যোগ প্রকাশনী কিন্তু কলিম শরাফির সেই আত্মকথাটা, এই 2টো স্মৃতিকথাই আত্মকথাই একত্রে মিলে বার করেছেন, প্রকাশ করেছেন। এটা অসাধারণ একটা বই, খুব ছোট্ট বই, হ্যাঁ, কিন্তু সেইখানে যেভাবে ওর লেখায় এই সময়টা যা আমরা আজকে দেখলাম পর্দায়, যা আমরা একটু একটু করে বলছি, সেটা এমন ভাবে আছে, মানে এই 40-এর দশক থেকে বিশেষ করে 70-এর দশক পর্যন্ত এই অদ্ভুত বাংলা এবং বাঙালির পরিস্থিতিটা এত সুন্দর ধরা আছে তার মধ্যে। বামপন্থার উদ্ভব, বামপন্থার বিকাশ, তার সঙ্গে যে সাংস্কৃতিক স্কোয়াড আইপিটিএর সূত্রে, সেসব থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সেটা উনি খোলাখুলি লিখেছেন।
পরবর্তীকালে এমনকি তিনি যে একজন ট্র্যাজিক নায়ক শেষে, সেই কথাটাও একদম তিনি পুরোপুরি খোলাখুলি সেখানে লিখেছেন যে তিনি বারবার কেন তাকে নানান চাকরি খুঁজতে হয়েছে, নানান চাকরি ধরতে হয়েছে, এর মধ্যে তার কতটা খামতি ছিল, কতটা রাজনৈতিকভাবে তিনি শিকার হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা সকলেই বইটা পড়বেন। ভরা থাক স্মৃতিসুধায় বইটার নাম, নয়া উদ্যোগ বার করেছে, আপনারা কলেজ স্ট্রিটে বই বাজারে পাবেনই। বাকি তথ্য আপনাদেরকে পার্থদাও দিয়ে দিতে পারেন। আমি একটু অলোকদার কাছে আসি। অলোকদা, আপনি যেহেতু নিজে গায়ক এবং তার থেকেও বড় কথা গানের শিক্ষক, আপনি একটু আপনিই বলতে পারবেন ভালো করে কলিম শরাফির গানের যে একেবারে নুয়ান্সেস গুলো, যেগুলোকে আমি ইংরেজি শব্দটা ব্যবহার করলাম ইচ্ছে করে, এই নুয়ান্স গুলো কি? মানে আমরা আজকের এখানে অনেকে আছেন যারা রবীন্দ্রসঙ্গীতের শিক্ষার্থী, বা তাদের কেউ না কেউ রবীন্দ্রসঙ্গীত শেখেন, তাদের ছেলে মেয়েরা, তারা নিজেরা, তারা চান একজন ভালো করে রবীন্দ্রনাথের গানটা শিখুক। কলিম শরাফির গান থেকে যদি কোনো ব্রাউনি পয়েন্ট তুলে ধরতে হয়, আপনি সেগুলো কি বলবেন? কি আপনি মনে করেন যে আসলে শিশির, ধন্যবাদ জানাই আপনাকে এবং যারা আমাকে ডেকেছেন এখানে। রবীন্দ্রনাথের গানের এখন তীব্র দুঃসময় চলছে। রবীন্দ্রনাথের গান যেভাবে গাওয়া হচ্ছে, যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে একটা দুঃসময় ঘনিয়ে এসছে বলবো না, অনেকটাই পার হয়ে এসছে আমরা, মানে আরো যাচ্ছি দুঃসময়ের দিকে। সেই সময় এরকম একটি আলোচনা চক্র হয়তো অনেক কিছু দিশা যোগাবে। আমার সঙ্গীত শিক্ষা, রবীন্দ্রনাথের গানের শিক্ষা দক্ষিণীতে, এবং আমরা কলিম শরাফিকে পাইনি, দেখিও নি। আমার মনে আছে তখন আমি কলেজ জীবন থেকেই পত্রপত্রিকায় লেখালেখি করি। আমাকে প্রফুল্ল রায়, যুগান্তর পত্রিকার তখন রবিবারের সম্পাদক ছিলেন, প্রফুল্লদা আমাকে বললেন যে একটা কাজ করো তো, এই দেহবোধ জট বিশ্বাস সমস্ত উল্টোপাল্টা গাইছে রবীন্দ্রনাথের গান, ওকে একটা ধরো তো একটা লেখার মধ্যে, শব্দ নিয়ে ভেবো না, সব মায়াসেন ভায়াসেন কাছে দৌড়ো পড়ো, শো ওঠা পড়োটা গিয়ে একটা জম্পেস লেখা একটা দাও জট বিশ্বাসকে নিয়ে। সেই প্রথম আমার কলিম শরাফির কথা শোনা। আমি প্রথমে গেলাম মায়াসেনের কাছে। মায়াদি রবীন্দ্রনাথের গানের শিরোধার্য ব্যক্তিত্ব, শিক্ষক হিসেবে। ওরম শিক্ষক আমি দেখিনি আর। তো মায়াসেনকে আমি প্রথম রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, তখন আমি নিজে কলেজে পড়ি, মৌলানাথ কলেজে। আমি গিয়ে মায়াদিকে বললাম যে মায়াদি, এই যে রবীন্দ্রনাথের গানে একটা অনাচার হচ্ছে, দেবব্রত বিশ্বাস। মায়াদি মাঝখানে আমার কথা থামিয়ে দিলেন, দিয়ে আমাকে বললেন, তুমি কটা দেবব্রত বিশ্বাসের গান শুনেছো রেকর্ডে? আমি তো আমতা আমতা করছি। উনি বললেন, লিখে নাও। তোমার খবরের কাগজের সম্পাদককে গিয়ে বললো যে আমার দেখা শ্রেষ্ঠ নোটেশন গাইয়ে হচ্ছে দেবব্রত বিশ্বাস। আর যেটা উনি করেন অন স্টেজ, মিডিয়া ওর পিছনে লাগে, উনি মিডিয়ার পিছনে লাগে। আমি হকচকিয়ে যাই। তারপর আমি যাই সন্তোষ সেনগুপ্তর কাছে, যিনি যার মানে কি বলবো, যার জন্য আমরা রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলো শুনেছি এতদিন ধরে। রেকর্ডে নৃত্যনাট্য, গীতিনাট্য যেইভাবে হতে পারে, শ্যামা সাপমোচন, চিত্রাঙ্গদা, দাসের দেশ, চন্দ্রিকা, তিনি তার স্থপতি। সন্তোষ সেনগুপ্ত কথায় বললেন, দেবব্রত বিশ্বাস সম্পর্কে আমার কিছু বলার নেই, উনি গুরুদেব মানুষ, তোমরা কি কলিম শরাফি শুনেছ? আমার কাছে তখন একদম নতুন নাম। একই কথা আমাকে বাচ্চুদি বললেন শান্তিনিকেতনে, ওনার বাড়ি থেকে 2 দিন থাকলাম, মানে নীলি মাসে। বলে, আমাদের দুর্ভাগ্য, কলিম শরাফিকে আমরা পাইনি। এটা স্পষ্ট বললেন আমাকে দক্ষিণীর অমলনাথ। অমলনাথের নাম একালের সঙ্গীত শিল্পীরাও জানে না, শিক্ষার্থীদের কথা বাদ দিলাম। অমলনাথের গান যারা শুনেছি আমরা, আমার মনে হয় না যে রবীন্দ্রনাথের গানে তার থেকে বেটার কিছু আমরা পরবর্তীকালে শুনেছি কিনা। অমরনাথ আমাকে বললেন, খুব সিগারেট খেতেন, ওই কণা মন্দির বেসমেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, একটু পরেই গান গাইতে যাবেন। আমরা বললাম, কি করছেন আপনি, কি করছেন, দূর, এই ছাড়া নেই। বলছেন, পলিটিক্স করে লোকটাকে পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দিল। আমি কোনোদিন ভুলবো না এই কথাটা। তাকে গানের মধ্যে ঢোকানোর উচিত ছিল। নাম বলেছিলেন 5 জন শিল্পীর নাম, একজনের নাম আমি বলছি না, উচিত নয়। 4 জন শিল্পী ও 1 জন সঙ্গীত পরিচালক, যাদের কথা এখানে বলা হলো। বলছি, এরা কিন্তু জানতো
যে এই লোককে ফোরফ্রন্টে গান গাইতে দিলে এদের গান আর হবে না। ওই জন্য যখন সামান্যতম প্রতিরোধও এরা করেননি, যখন ওনাকে বাংলায় এসে চলে যেতে হয়। এইটা আমাকে অমরনাথ বলেছিলেন। শুভজ্ঞ ঠাকুরটা তার প্রধান শিক্ষাগুরু, এবং শুভদাকেও আমি বলেছিলাম যে আমরা তো ওইভাবে ওনার গান শুনিনি। শুভদা বলেছিলেন রেকর্ড তো সেরকম নেই, কিন্তু দেখুন কি আশ্চর্য, শিশির বলার পর থেকে আমি অ্যাভেলেবেল গানগুলো শুনছি। আমি দুটো গানের কথা উল্লেখ করি, আজি বিজন ঘরে আর পুরানো জানিয়া চেও না। দেখুন আমরা এই নোটেশনে লেখা আছে হসন্ত, আজি বিজন ঘরে নিশীথ রাতে, আমরা গাইছিও বটে, কারণ আমরা একসময় বিশ্বর থেকে লালবাজার বলতাম, এই কারণে যে ওরা গান ধরে ধরে কেটে দিত, আমরা রেকর্ড পাঠাতাম, আমরা বলতো না হবে না, আবার গিয়ে পাঠাও ইত্যাদি, ওই জন্য লালবাজার বলতাম। কিন্তু কলিম শরফির এই যে বিজন ঘরে নিষিদ্ধ রাতে, এই যে লয় নির্বাচন, একালের ছেলে মেয়েদের কাছে আদর্শ হতে পারে। এখন রবীন্দ্রনাথের গান মানে দুরকম হচ্ছে। এক হচ্ছে বিখ্যাত শিল্পী যাদের খুব এখন সমাদর রয়েছে, তারা গানের মাঝখানে নানা রকম ভোকাল ডিফারেন্স দিচ্ছেন, মাঝখান থেকে শুরু করছেন, হ্যাঁ, লাইজা থেকে শুরু করছেন, রশিদ খাঁ ঢুকিয়ে দিচ্ছেন, অজয় চক্রবর্তী ঢুকিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এবং শর্মিলা ঠাকুরের পয়সা করে নি তাকে ঢুকিয়ে দিচ্ছেন, হ্যাঁ, বসুমতী চারের আরেকটা রূপান্তর রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং ঢুকিয়ে দিয়ে কি হচ্ছে, হ্যাঁ সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই আমার, ঢুকিয়ে দিয়ে কি হচ্ছে যে সেই শিল্পী আমাদের থেকে অনেক ছোট, এখনকার রবীন্দ্রনাথের গানে যার সবচেয়ে নাম, সে বলছে হ্যাঁ আমি এগুলো করতে পারি। কারণ এত মূর্খের মতো বলছে সে বলছে রবীন্দ্রনাথও তো এরকম করেছেন। আমি তাকে চেপে ধরেছিলাম তাকে, যে তুমি যে কথা বলছো, সে আমাকে বলার আগেই প্রণাম করলেন, প্রণাম বসো এখানে, আমি তোমায় বলছি যে বলছে রবীন্দ্রনাথ চেঞ্জ করেছেন মানে কি, শান্তিদেব ঘোষকে আমি কোট করছি, শান্তিদেব ঘোষ আমায় বলেছিলেন যে ওই আসন তলে উনি নোটেশন করিয়ে দিলেন আমার শৈলেশবাবুকে দিয়ে, পরের দিনই অন্য একটা অনুষ্ঠানে গিয়ে উনি দেখি ওই তোমার চরণ ধুলায় ধুলায় অন্যরকম ভাবে গাইছেন। তখন আমরা চেপে ধরলাম যে গুরুদেব কি বলে, আমায় ক্ষমা করো, হ্যাঁ আমার এখন এরম গাইতে ইচ্ছে করছে। সেইটা রবীন্দ্রনাথ বলেছেন, তোমাকে তো রবীন্দ্রনাথ দিয়ে তুমি পরের ধারে পদ্ধারি করছো কেন? তোমাকে তো রবীন্দ্রনাথ এটা দিয়ে যাননি। যে মুশকিল হচ্ছে এই সময়ের এই যে গান, তার সামনে কিন্তু কলিম শরফির এই গান একটা অসম্ভব মেধার পরিচয়। দেবব্রত বিশ্বাসের, আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলছি, দেবব্রত বিশ্বাসের গানে যে চিত্রময়তা এবং সন্তোষ সেনগুপ্তর গানে যে একটা কি বলবো, একটা সাত্ত্বিক রবীন্দ্রনাথ মানে সাত্ত্বিক যে ব্যবহার গানের, সেই দুটোর মিশেল যদি আমরা করতে পারি, দেখবো যে 3টে অক্টেভে, যেটা হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে ছিল, একই রকম মোটা গলা, কোথাও পাতলা হচ্ছে না। আমরা যেমন পঞ্চমী যখন উঠি তখন বলি স্কেলটা একটু নামাও, কিংবা ওই এখন রেকর্ডিং এর গুণে অনেক কিছু হয়ে গেছে, যেটা অরিজিৎ সিং করে। সেদিন আমায় বলেছে যে এখন আমি গাই না, আমার যন্ত্রটা গান করে, কারণ ওই সুখবিন্দার বলে ওর যে মিউজিক করে, আমার যেই গলা বেশি হয়ে যায় ওখানে বসে বসে সুরে করে দেয়, মানে লাইভ প্রোগ্রামে। তো এখন আমরা যেটা করি যে সরু গলাকে মোটা করার চেষ্টা করি, মোটা গলাকে সরু করার চেষ্টা করি। এই ভদ্রলোক যে গান তার পড়ন্ত বয়সে গিয়েছে, 3টে অক্টেভেই সমান গলার চলন, এবং পুরানো জানিয়া প্রত্যেকটা কথার মানে বুঝে 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 একটা সাধারণ শ্রোতা যে কোনোদিন গানটা পড়েনি, সে কলিম শরফির গানটা শোনার পরে বাড়িতে গিয়ে গীতবিতান পড়বে। এইটা একটা আমরা খুব মানে হারিয়েছি মনে হচ্ছে সত্যি। কারণ আমরা তো আমাদের যে গানের স্কুলগুলো ছিল কলকাতায়, দক্ষিণী, গীতবিতান, রবিতীর্থ, ওদিকে সবকিছু ত্রিবেণী ইত্যাদি, কোথাও কিন্তু আমাদের এইভাবে থিওরি গানের মানে কি পড়ানো হয়নি। একমাত্র সুচিত্রা মিত্র আমাদের সময়, সুচিত্রাদি বলতেন যে আগে পড় পড় পড়, আগে পড়, হ্যাঁ, দগ্ধ কাননে আমি যে মালিনী মানে কি আগে বল, তারপরে না গানটা গাইবি, হঠাৎ পুড়ে যাচ্ছে কেন দগ্ধ কারণে বলছে এটা বল, এরকম করে বলতেন। এনার গান শুনে যেটা মনে হলো আমার, যে উনি গানের বাণীকে অনুধাবন করে তারপর নিজস্ব একটা গায়কি, যেটা বললাম গায়কিটা হচ্ছে মুক্ত কণ্ঠ, কিন্তু তার মধ্যে অসম্ভব একটা শিক্ষা রয়েছে। ওই যে শুভজ্ঞ ঠাকুরটা, আমরা তো শুভদের কাছে শিখেছি, ওই যে শুভজ্ঞ ঠাকুরটার শিক্ষা, যে হ্যাঁ
হ্যাঁ, সৌম্যমিত্রের ওই যে বললেন উনি যে নাটক এইবার তোমার ঠিক হচ্ছে, হয়তো উনি বলতে পারছেন না যে কি করলে ভালো হবে, কিন্তু হলে তারপরে বলছেন হ্যাঁ এইটা তোমার ঠিক হচ্ছে। এই আলোচনাগুলো রবীন্দ্রসঙ্গীত থেকে নির্বাসিত হয়ে গেছে, এখন হচ্ছে একটা প্লাস্টিক কভারের মধ্যে রবীন্দ্রনাথের গান স্টেজের উপর পরিবেশন হচ্ছে, যার সামনে একটা সমূহ প্রতিবাদ, শিল্পিত প্রতিবাদ হতে পারে কলিম শরাফির গান বলে আমার মনে হচ্ছে। আমি আজ সকালে আপনারই একটা লেখা পড়ছিলাম, পুরোনো লেখা, সেখানে আপনি কলিম শরাফিকে কোট করেছেন অলকদা, কেমন? সেটা হচ্ছে বাংলাদেশের রবীন্দ্রনাথের গান। আপনার একটা প্রবন্ধ আছে, বাংলাদেশ সংগ্রামের সঙ্গীত, গানের বাড়ি বই, সেটা আমি আজকে সকালে পড়েছি। সেখানে আপনি সেই প্রসঙ্গ এনেছেন যে কি করে এই যে সাধারণ মানুষের এবং গান, রবীন্দ্রনাথের গান, আপনি সেখানে এই ঘটনার উল্লেখ করেছেন, শান্তিদেব ঘোষ গেছেন ঢাকাতে, রূপেন ঘোষ তবলা বাজাচ্ছেন তার সঙ্গে, এবং রূপেন ঘোষের কাছে আপনার এই শোনা একজন রিক্সা চালক রূপেন ঘোষকে চালিয়ে নিয়ে আসছেন, এবং সেই রিক্সা চালক নিজের আপন মনে একটি বাউলাঙ্গের গান গেয়ে উঠছেন, রবীন্দ্রনাথের গান, একদম সুরে লয়ে বুঝে সমস্ত কিছু ঠিকঠাক করে, এবং তিনি অবাক। এবং সেই রিক্সা চালক মানুষটি বলে দিচ্ছেন যে হ্যাঁ, শান্তিদেব ঘোষ তো এই গানগুলো গাইলেন, আমি শুনলাম। এবার এই জায়গাটা, আপনি আরো একটা উদাহরণ দিয়েছেন, সুচিত্রা মিত্রের উদাহরণ। সুচিত্রা মিত্র বাংলাদেশে গেছেন, ধলেশ্বরী নদীতে গেছেন, সেখানে ধলেশ্বরী নদীর মাঝি পারাপার করতে গিয়ে তাকে বলছে যে এ কিন্তু সেই রবীন্দ্রনাথের বাঁশি কবিতার ধলেশ্বরী নদী। এবার করে এই যে এই জায়গাটা আমি শ্রেণী অবস্থান বলছি না, আমি অর্থনৈতিক অবস্থানের কথা বলছি না, তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত যে মূল্যবোধধারী শিক্ষিত মধ্যবিত্তের আমরা দাবি করি যে আজকের এই শিক্ষা সংস্কৃতির ধ্বজাধারী আমরা যারা, আমরাই তো আজকে এই জায়গাটাতে আর নেই, আমরা তো এই জায়গাটাতে জানি না, তাই না? আমি অন্যদের কথা ছেড়ে দিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আমার কাছে একটা বিরাট লস। আমি এখানে একটু আরেকটা রাউন্ড দিয়ে আমি এটা শেষ করবো তিনজনের কাছেই। রানাপাকে আমি বলি, এটা বিশেষ করে মানে বাংলাদেশ ভারত, এই আমরা যতই আবেগ আপ্লুত হয়ে বলি যে দুই বাংলা এক, দুই অমুক এক, ভাষা এক, সংস্কৃতি এক, কিন্তু দেখা যাচ্ছে তো যে আমরা সেটাকে ধরে রাখতে পারছি না এই বাংলায় বসে বা কলকাতায় বসে, তাই না? এটা আমরা ছেড়ে দিচ্ছি, উই আর গিভিং ইন, এরকম ব্যাপার। তুমি এটা একটু খোলাখুলি বলো, কোনো রকম, ইফ ইউ ক্যান অ্যাকিউজ, ইউ ক্যান অ্যাকিউজ, কোনো অসুবিধা নেই তাতে, বরং সেটাই আমরা চাই, এই আঙুল তোলাটাই দরকার। যে সময় কলিম শরাফির বহুবার চলে গিয়েও বহুবার আসার কথা ছিল, সেটা এখানে বাম আমল পুরোটা, একটা মানসিকতার একটা সমভাবাপন্ন একটা মানসিকতা আছে, কিন্তু তবুও কেন আমরা আজকে কলিম শরাফিকে 100 বছরে টেনে এনে আচ্ছা একটা অনুষ্ঠান করতে হবে, চলো এই মানুষটাকে একটু ধরে বেঁধে শুনি, ভাবি, বলি, এরকম ভাবে করছে কলকাতা বা পশ্চিমবঙ্গ। কিন্তু কজন আজকে এই তথ্যচিত্রটা দেখার আগে তার জীবনের তথ্যগুলো জানতেন, লেট অ্যালোন হিজ সংস, সেটা তো ছেড়েই দিলাম। এইটা তোমার কাছে কেমন মনে হয় যে আমরা সবসময় একদিকে একটা ওপর বলে যাচ্ছি সেতু বন্ধ দুই বাংলার, কিন্তু যেই একটা মানুষ কলিম শরাফির জীবন আমাদেরকে কিন্তু চ্যালেঞ্জগুলো ছুড়ে দিচ্ছে যে আসলে কিন্তু ভুল হয়ে গেছে বিলকুল, এটা তোমার কাছে কেমন মনে হয়? কি বলবো, এই প্রশ্নের কোনো সহজ সাদা কালো উত্তর তো হয় না, কারণ এই পৃথিবীটাতেই যেটা অলোকদাও বললেন যে এমনভাবে রাজনৈতিক বিষয়গুলি ঘটতে থাকে যার উপরে আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশার খুব বেশি নিয়ন্ত্রণ বা প্রভাব সবসময় থাকে না। কোথায় যেন পেছন থেকে কি কি ঘটে যায়, যেমন করে দেশভাগ হয়ে যায়, যেমন করে র্যাডক্লিফ এসে একদিন লাইন টেনে দেন, এরকম কত কিছু হতে থাকে যেটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার বাইরের ঘটনা, এবং সেগুলো না হলে কি হতো সেটা ভেবেও আসলে কোনো সুরাহা থাকে না। তো এই শহরেই আসলে কলকাতাতেই এই প্রামাণ্যচিত্রটির কলিম শরাফির 80 বছরের ঢাকায় যখন হয় তার কিছুকাল পরেই এই শহরেই কিন্তু এই ছবিটির প্রদর্শনী প্রথম হয় গোর্কি সদনে। এখানে আজকে গৌতম দাও হয়তো আছেন, গৌতম ঘোষ,
এবং সুশীল দা তাদেরই বিশেষ উদ্যোগে এখানে হয়েছিলেন, এবং সেদিনও সেই গোর্কি সদনের এই আয়োজনটিতে হল ভরা মানুষ ছিলেন। শঙ্খ ঘোষ, মৃণাল সেন, খালেদ চৌধুরী থেকে শুরু করে সকলে ছিলেন, এবং কলিম শরাফির উপরে একটা ছবি হচ্ছে, এটাই প্রধান আকর্ষণ ছিল। তাকে জানতেন তার সময়ের মানুষরা এইভাবে, কিরকম জানতেন এ কথা তো আজকে আবারও এই ছবি দেখে তার গান শুনে অলোকদাও নিশ্চয়ই বলতে পারলেন যে কিরকমের শিল্পী তিনি ছিলেন আর কি। তো ফলে তার সময়ে যখন তিনি এখানে ছিলেন, তার যে এখানে জনপ্রিয়তাও বলি যদি, বা তার সময়ের মানুষদের তাকে যে জানা, সেটাও যে কি পরিমাণ ছিলেন ওই দিনও আমি বুঝতে পারি, গোর্কি সদনের সেই আয়োজনের দিনও। কিন্তু সেটা সাধারণ মানুষের, একজন শিল্পীকে ভালো লাগার যে জায়গা, সেইটা একটা জায়গা, আর সত্যি সত্যি একটা রাজনীতির জায়গা তার থেকে হয়তো আলাদাই। যে কি করে একজন শুধু শিল্পী নয়, যে কোনো সৃজনশীল মানুষকে বা যে কোনো আসলেই সৎ বুদ্ধি সম্পন্ন মানুষ, যিনি অনেক ধরনের গঠনমূলক কাজের ভেতর দিয়ে এগিয়ে যেতে চান, তাকে আসলে দমিয়ে দেয়া হয়, সেইটি তো আমরা খানিকটা বুঝতে পারি, আমাদের নিয়ন্ত্রণ করতে পারি না। তো এইরকমই কলিম শরাফির ক্ষেত্রেও হয়তো হয়ে থাকবে, যে কারণে খুব অভিমান নিয়েই হয়তো তিনি চলে গিয়েছিলেন এখান থেকে। সেই অভিমানের কথা মৃণাল সেন খানিকটা হয়তো ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন, যে আসলেই যে মানুষটা তখন ওই পর্যায়ের শিল্পী ছিলেন, তাকে কেউ কাজ দিচ্ছে না। সেটা তো আসলে দেশভাগের সময়, ওই সময়টাতে দুই দেশেই রাজনৈতিক পরিস্থিতি কিরকম ছিল আমরা একটু পিছিয়ে গিয়ে ইতিহাস দেখলেই জানি। তো ফলে যে অভিমান নিয়ে তিনি চলে গেলেন, তার যে বন্ধুরা, তার সঙ্গে বা তার একটু সিনিয়র বা জুনিয়র যারা তার সঙ্গে কাজ করেছেন, তারা সকলে মিলেও যে তার আসলে কোনো সহায়তায় আসতে পারলেন না, সে চাইলেও পারলেন না অথবা চাইলেনও না, এরকম কত কিছুই ঘটেছে, যা সবটুকু হয়তো আমরা এখন বলতে পারি না এই মুহূর্তে, আবার সব কথা আমরা বলছিও না, হয়তো আমাদের জানারও অনেক ঘাটতি আছে, সময়ও অনেক পার হয়েছে। তো হয়তো একটা খুব গাঢ় অভিমান নিয়েই তিনি চলে যান, এবং চলে গিয়ে তিনি ওখানেও পড়লেন এমন একটা সময়ে যখন আবার একই সঙ্গে বাংলাদেশ হওয়ারও একটা প্রক্রিয়ার মধ্যে পাকিস্তান চলছে, এবং এই ধর্মভিত্তিক দেশভাগ, এইখানে তিনি একজন মুসলমান, ওই দেশে গেলেন বটে, কিন্তু তাকে আবার এই ভারতের মতো একটা হিন্দু প্রধান দেশ থেকে যাওয়া একজন মানুষ, এবং ফলে সন্দেহের একটা তীর সারাক্ষণ তার দিকে তাক করা রইল। তিনি বলেছেন বারবার যে সকালে একজন লোক আসতো, বিকেলে একজন লোক আসতো, আমরা সবাই জানি যে এগুলো ইন্টেলিজেন্সের লোক, এবং তারা এসে প্রশ্ন করতো তিনি ওখানে কি করতেন, তিনি এখানে এসেই বা কি করছেন। তো ফলে ওখানে গিয়েও তিনি খুব শান্তিতে রইলেন না, তাকে যেতে হলো, কিন্তু ওখানে গিয়েও তিনি একই রকমের একটা বিড়ম্বনার মধ্যে পড়লেন। এবং তিনি তো, তার স্ত্রী বলেছেন, এখানে নশাবাবু বলেছেন যে তার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে কিভাবে, এবং সত্যি সত্যি তিনি তো আসলে যে ধরনের মানুষ ছিলেন, তিনি আইপিটিএ করা মানুষ, আমরা তো বুঝতে পারছি যে তিনি কি ধরনের রাজনৈতিক সচেতন একজন মানুষ, এবং তিনি ওই ধরনের গান, এই গণসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত সকল কিছুই কিন্তু তিনি গেয়েছেন পাশাপাশি। তো ওই রকম একজন মানুষকে আসলে দমিয়ে রাখার জন্য রাষ্ট্র তো সবসময়ই তৎপর থাকে, আমরা জানি, এবং তার বেলায়ও সেটা ঘটেছে। তাকে সমস্ত রাষ্ট্রীয় গণমাধ্যমে একেবারে নিষিদ্ধ করা হয়েছে ঘোষণা দিয়ে, যেটা স্বাধীনতা অর্জনের সময় পর্যন্ত একদম বহাল ছিল। ফলে সেখানেও কিন্তু তিনি গান রেকর্ড করতে পারেননি, সরাসরি মঞ্চে গাওয়ার সুযোগও কম পেলেন জীবনে। সত্যি সত্যি এখনো শেষ বয়সেও তিনি যে গান গেয়েছেন সেটাও তো আসলে কিরকম অসাধারণ। মানে এই গানগুলো এখন আপনারা যেটা শুনলেন, আসলে এটা ওনার কি বলবো 78-79 বছর বয়স যখন, তখন রেকর্ড করা। তখন আমাদের নিজস্ব স্টুডিও, আমাদের খুবই একটি ভালো স্টুডিও, এখন আর নেই, ঢাকায় ছিল এই মিডিয়া সেন্টার যেখান থেকে এই ছবিটির প্রযোজনা হয়েছে। তো সেটি খুবই একটি অ্যাডভান্স স্টুডিও, সেইখানে তাকে এনে আমরা তার প্রথম সিডিটি কলিম শরাফির বাংলাদেশে মিডিয়া সেন্টার থেকে আমরা প্রথম সিডিটি করি। তার আগে তার একটি ক্যাসেট হয়, এখানে থাকতে যে কটা গান হয়েছিল, তারপরে গিয়ে যে ওখানে কিন্তু রেকর্ড আর হওয়ার সুযোগ হয়নি, ওনাকে তো চিটাগাঙে চলে যেতে হলো, চট্টগ্রামে চলে যেতে হলো, মানে ওখানে গিয়ে বাঁচতে হলো আর কি। পরে ঢাকায় ফিরলেন, কিন্তু রেডিও টিভিতে গাইতে পারলেন না। তো ওইটা তার প্রথম সিডি হিসেবে বের হলো। আজকে কয়েকটা কপি আছে বাইরে, যদি কেউ সংগ্রহ করতে চান নিতে পারেন সেখান থেকে। তো ফলে এই যে সমস্ত সময়টা তিনি গাইতে পারলেন না,
না পারলে কি হবে, তার গানের সংগ্রহ কম। আজকে দেখা যাচ্ছে ইউটিউবে বিভিন্ন জায়গায় হয়তো কোথাও গিয়েছেন, সেগুলো অনেকে ইয়ে করেছেন। তো এই মানুষটাকে আসলেই এই সকল অর্থে একটা রাজনৈতিক কি বলবো প্রক্রিয়ার শিকার হতে হয়েছে সর্বত্রই। ফলে তিনি যা রেখে গেছেন সেটুকু অনেক, কোনো সন্দেহ নেই, কিন্তু রেখে যেতে পারতেন আরো অনেক কিছু, সেটি রাখতে দেয়নি একটা রাষ্ট্র, একাধিক রাষ্ট্র, একটা সময়, একটা রাজনৈতিক পরিস্থিতি, এই সব কিছু মিলিয়ে সেটা অস্বীকার করবার কোনো কারণ নেই। ফলে সেই জন্যই আজকে হয়তো পরের প্রজন্মের কাছে অত গান পৌঁছায়নি, সেটা তার শুধু রেকর্ড নেই বলে না, এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়াটিও উপস্থিত রয়েছে, পেছনে ক্রিয়াশীল রয়েছে, যে কারণে তিনি শান্তিনিকেতনে ঢুকতে পারেন না। মানে এগুলো খুব সাদা চোখেই দেখা যায়। তো শান্তিনিকেতনের মতো একটা প্রতিষ্ঠান যেটা আমরা আসলে মুক্ত মন, মুক্ত চিন্তা চর্চার জায়গা বলে ভাবতে চাই চিরকাল, রবীন্দ্রনাথের জায়গা মানে এটা আমাদের তীর্থক্ষেত্র বাঙালি। তো সেইখানে একটা এই রকমের শিল্পী বা একটা মানুষের অ্যাক্সেস কিভাবে রুদ্ধ হয়, তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে খুবই স্বাভাবিক যে কলিম শরাফীর মতো মানুষও এইরকমই একটা পরিণতির মধ্যে এসে পৌঁছান আর কি। সবুজ কলিদের কাছে আমার শেষ প্রশ্ন, আমরা শেষমেশ একটা সংকটের জায়গাতে এসে দাঁড়াচ্ছি, যেটা হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র এবং বুদ্ধিজীবী, আমি শিল্পীকে যদি এখানে বুদ্ধিজীবী বলি, তার যে সংকট, আপনি এই এই জায়গাটা আজও বহতা, একই জিনিস, এই ট্র্যাডিশন, আদৌ ট্র্যাডিশন বলি, সমানে চলেছে। তো এই জায়গাটার নিরিখে কলিম শরাফীর জীবন থেকে আপনি কি বলবেন যে আমাদের আজকের সময়ের টেক অফ পয়েন্ট কি, আমরা কি করব? আমি আগে একটা কথা বলি, একটু আগে অলোকবাবু বলছিলেন যে সুচিত্রা মিত্র গেছেন এবং ওই ধলেশ্বরী নদীতে যে মাঝে সে বলছে এই সেই বার্ষিক কবিতা ধলেশ্বরী। আমার একটা শিলাইদহ খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আমি কেন বলছি, আপনারা সবাই জানেন আমি শান্তিনিকেতনে আমার অনেকটা দিন কেটেছে। বেশ 25-30 বছর আগে আমি কলকাতায় এসে জোড়াসাঁকো দেখতে যাব। তখন আমি অনেক কম, বয়সটা কম। আমি একটি ট্যাক্সি নিয়ে জোড়াসাঁকোর পিছনে যে রাস্তায় চলে গেছি, সেখানে গিয়ে একটি দোকানে জিজ্ঞেস করেছি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা কোথায়, আমি পাচ্ছি না, তখন গেট ছিল না। তো বাঙালি লোকেদের দোকান, তারা আমাকে বললো কোন ঠাকুর, ঠিক তার পরের রাস্তাটা, কোন ঠাকুর কাহা হে। তো আমি অনেক খুঁজে টুজে পড়ে তারপরে তো গেলাম। আমি শিলাইদহে গেছি, শিলাইদহ রবীন্দ্রনাথের বাড়ি, সেখানে আমি দেখতে গেছি কুঠি বাড়ি। তখন বন্ধ ছিল দরজাটা, দুপুরে ওদের টিফিন টাইম ছিল, লাঞ্চ ব্রেক ছিল, তো আড়াইটের পরে খুলবে। হঠাৎ দেখি, আপনারা যারা গেছেন শিলাইদহ জানেন, শিলাইদহ কুঠি বাড়ির পাশে একটা দিঘি মতন আছে, সে দিঘিতে একটা নৌকো বাঁধা থাকে এবং সে দিঘির পাড়ে বেশ কিছু গাছ আছে, একটা গাছ আছে, সেই গাছের নিচ থেকে একটা গানের সুর ভেসে আসছে, সমবেত সঙ্গীত। তো আমার মনে হলো, আমি গেলাম, কি আমি দেখলাম যে খুব সাধারণ চেহারার কিছু মানুষ, কেউ লুঙ্গি পরা এবং গলায় একটা গামছা দেওয়া, এরকম 3-4 জন, আর একটু বসে আছে কম বয়সী ভদ্রলোক, প্যান্ট শার্ট পরা। এটা আমি বলছি 2018 সালে, তো 17 সালে বসে আছেন এবং ওরা গান গাইছেন। ওই গানটা ছিল যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি, এবং এবং আপনি কিছু মনে করবেন না, ওদের উচ্চারণের মধ্যে যখন পড়বে না, শুকিয়ে দেবো বেশাকে না, এই সব হচ্ছে, কিন্তু গানগুলো গেয়ে যাচ্ছে শুনে। তো আমার ভালো লাগলো, আমি বসে পড়লাম। তারপর আপনারা আমাকে বললেন যে আমরা না এটা 16-17 বছর ধরে করছি, এই যারা আসেন এই গান শোনানোটাই আমাদের কাজ। আমার বাবা এটা করতেন, বাবা অসুস্থটা আমি করছি। আর ওই প্যান্ট শার্ট পরা যে ছেলেটি ছিল, সে হচ্ছে ডাক্তার, তার পোস্টিং হয়েছে রবীন্দ্রনাথের ওই কুঠি বাড়ির পিছনেই। রবীন্দ্রনাথ নিজে একটা ঘরে বসে হোমিওপ্যাথি ওষুধ দিতেন, বায়োকেমিক ওষুধ দিতেন প্রজাদের, সেইখানে তার পোস্টিং হচ্ছে, সেখানে ডাক্তারি করেন। এবং যখন তার ওই ব্রেকটা হয়, উনি ওদের সঙ্গে বসে ওই কর্তাল বাজান বাড়ি যেগুলো বাজার কাছে বাজিয়ে ওদের সঙ্গে গান করেন। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম এটা তো আমি জোড়াসাঁকোর কোথাও দেখতে পাবো না।
খুব সুন্দর বলেছে। এটা আমি বাংলাদেশে দেখতে পাবো, খুব ভালো। এটা আমি শিলাইদহে দেখতে পাবো, এটা আমি শান্তিনিকেতনেও দেখতে পাবো। আর যেটা বললেন যে রাষ্ট্র, অনেক সময় রাষ্ট্র তো সবসময়ই ওরা আমাদের গান গাইতে দেয় না, সে আপনার বাংলাদেশেও ছিল। আমরাও তো দেখেছি রাষ্ট্র বা রাজনীতি জানি না, গানের ক্ষেত্রে এটা হয়। দেবব্রত বিশ্বাসের মতো মানুষকেও কণ্ঠরোধ করা হয়েছিল, যার জন্যে তাকে লিখতে হয়েছিল প্রাপ্তজনের রুদ্ধ সঙ্গীত। কাজেই রাষ্ট্রযন্ত্র সবসময়ই মুক্তমানা মানুষের উপরে তার খড়গকে নামিয়ে দেয়। এটা সারা পৃথিবীতেই একটা ঘটনা, সে ভারতবর্ষেও আছে, সে বাংলাদেশেও আছে। তবু আমি জানি একটা দুঃখের, কিন্তু এটা থেকে বেরিয়ে আসার পথ কি আমরা জানি না। তবু জানি শিল্প, তবু জানি সঙ্গীত, তার এমন একটা ক্ষমতা আছে যে সে তাকে ওই বিধির বাঁধন কাটতে তুমি এমন শক্তিমান, তুমি কি আপনি শক্তিমান, সেই বলে সে বেরিয়ে আসতে পারে। এইটুকু প্রার্থনা ছাড়া বা এই শুভ কামনা ছাড়া আমি জানি না আমাদের জীবনের এই শেষ দিকে এসে মনে হয় আর কিছু করার আছে কিনা। আর যেভাবে রাষ্ট্র আমাদের গলা চেপে ধরে, গানের ওপরে, শিল্পের ওপরে, আঁকার ওপরে, লেখার ওপরে, সব দেশে এটা হয়। এটা আমাদের এখনকার সংকট। আমি শেষ প্রশ্ন করব এবং সময়ও পেরিয়ে গেছে। অরুণদার গান শুনবো। হ্যাঁ, অলোকদার কাছে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সমিতি আছে, যেটা ন্যাশনাল একটা গোষ্ঠী, একটা বডি, ন্যাশনাল বডি, যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের একটা নিজস্ব সংস্থা। তো একটা গোটা দেশ, যত ছোট দেশই হোক, সেখানে পুরো তারা মিলে সেটা করছেন। প্রথম থেকে সেটার মূল মানুষটি হচ্ছেন কলিম শরাফী, এবং প্রথম থেকে তার সম্পাদক হচ্ছেন তপন মাহমুদ এখনো। তো এটা পশ্চিমবঙ্গে কেন হয়নি, হতে পারে না কেন, এখনো কেন হতে পারে না? আসলে এখানে আমরা মানে বেসলেস উচ্চনাশা মানুষজনের সংখ্যা এত বেশি, নাকটা উঁচু কিন্তু বেসটা নেই একদম। মানে আমি দুটো উদাহরণ দেবো, কারণ আমরা গান শুনবো। আমি যখন বাল্মীকি প্রতিভা জেলের কয়েদিদের দিয়ে যখন মূলনীতি করেন অলকানন্দ রায়, তখন আমি প্রায় 2 মাস ধরে ওই জেলের কয়েদিদের গান শিখিয়েছি ওখানে গিয়ে। সেখানে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে সমস্ত কিন্তু খুনের আসামি, তারা প্রায় সবাই। অনেকের সাজা হয়ে গেছে, অনেকের এখনো সাজা বাকি আছে। সেখানে আমাদের ঘড়িটা পর্যন্ত খুলে রেখে যেতে হতো বাইরে। তো ওখানে গিয়ে আমি দেখছি তাদের কারোরই, দিদি বলছিলেন যেটা, তাদের কারোরই উচ্চারণ কিচ্ছু নেই, কেউ কেউ অবাঙালি, বাল্মীকি প্রতিভা হচ্ছে। এবং সেখানে তারা এনেছি মোরা রাশি রাশি লুটের ভার রাশি রাশি, কিছুতেই কিছু করা যাচ্ছে না। আমি তখন দিদিকে বলছি, দিদি এটা রেকর্ডিংও রাশি রাশি রাখুন, কারণ রবীন্দ্রনাথ তো ডাকাতদের স্বশিক্ষা দেওয়ার জন্য জন্মাননি, ওরা ওটাই বলুক। এবং ওইটা যখন শেখাচ্ছি আমি, তখন তাদের মধ্যে 2-1 ছেলে বলছে, দাদা এই তো আপনি আমাদেরই কথা বলছেন, লুটফুট করে নিয়ে এসছে দাদা, এই তো আমরাই। মানে সেটা কি আশ্চর্য একটা আমার জীবনের অভিজ্ঞতা। দেখুন, সেটা ছিল তারা নিজেদের চেঞ্জ করতে পারছে না, আমরা চেঞ্জ করার চেষ্টা করছি তাদের, আমাদের শুভ বুদ্ধি দিয়ে, যে তোমরা যাতে এইটা থেকে বেরিয়ে আসতে পারো, তোমাদের বাল্মীকি প্রতিভা করানো হচ্ছে। আমাদের এমন, এই যে প্রশ্ন করলেন কেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন এখানে এইভাবে হয় না, এই 25শে বৈশাখের দিন হে নূতন বেরিয়েছে সৌরেন্দ্র সৌম্যজিতের গলায়, তোমারও প্রকাশ্য হোক কুহেলিকা করি উদ্ঘাটন, হ্যাঁ, তোমার মাঝে অসীমের চির বিশ্বাস, হ্যাঁ, এবং তার 50 লক্ষের উপর ভিউ হয়েছে একদিনে। বাঙালি করতে পারবে না এইসব, কলকাতার বাঙালি, তারা এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে। কলিম শরাফীর গান দেখুন, আমরা শুনলাম যেটা রবীন্দ্রনাথের অন্যতম কঠিন গান, বড় বেদনার মতো বেজেছ, আমাদের দক্ষিণী ফাইনালের এই গানের প্রশ্ন করলেই আমরা কেঁদে ফেলতাম প্রায়, কারণ ভুল করবই। উনি কিভাবে গানটা আত্মস্থ করে গিয়েছেন, এটাই একটা প্রতিবাদ বা এটাই একটা ফর্মুলা হতে পারে যে কিভাবে রবীন্দ্রনাথের গানকে আবার সস্থানে নিয়ে আসা যেতে পারে। আমরা আজকে মানে আশকারা দিচ্ছি এই
অকালপক্ষ দুটি বঙ্গতনয়কে যারা বঙ্গ সম্মেলনে কয়েক হাজার ডলার নিয়ে গান গাইতে যাচ্ছে, এবং এগুলিই গাইবে তারা ওখানে। কোনো প্রতিবাদ নেই রাষ্ট্রের তরফে, কোনো প্রতিবাদ নেই রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের তরফে। আর জেলের ছেলেরা ওই ডাকাতরা যেটা গিয়েছিল সেগুলোকে আমরা তাড়িয়ে তাড়িয়ে রবীন্দ্রসঙ্গীতে গিয়ে বলছি, দেখেছিস কত সিকিউরিটি গার্ড, বাবা একটা পালালেই তো জীবন বেরিয়ে যাবে সরকারে। দেখুন কি সবিরোধ, আর তার মাঝখানে কলিম শরাফি। আমার মনে হয় সলিউশন এই ধরনের মানুষের গানই হতে পারে। এই গান নিয়ে নিয়ে আমরা একটু ঘুরি, যে দেখো রবীন্দ্রনাথের গানটা কিন্তু এইরকম, রবীন্দ্রনাথের গানটা কিন্তু যা আমরা শুনছি আজকে সারেগামাপা মাপাধানিসায় তা কিন্তু নয়। নিশ্চয়ই আমি একটা কথা বলছি, আমি বাংলাদেশে কিন্তু আমি একটা দেখেছি, এই যে আমি যখন নেই আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনারা ওই বাংলা গানগুলো এরকম করে রবীন্দ্রসঙ্গীত গান করেন কেন? ওই উলালা উলালা একটা ছিল না কি, দেখুন দিদি একটা কথা বলছি, নচিকেতা চক্রবর্তী কিন্তু অনেক সঙ্গীত শিল্পীরও শিল্পী। সে ইচ্ছে করে ভুলভাল করেছিল, কিন্তু আমি যদি ঠিক মতো সুবুদ্ধি দেওয়া হয় সে কিন্তু সুরেন্দ্র সমজিৎকে 100 বছর শেখাতে পারে। কিন্তু এগুলি কিন্তু থাকবে না ইতিহাসে। তখন ওরা বললেন যে আপনার, আমি একটা জিনিস দেখেছি, মানে উনি বলতে পারবেন বাংলাদেশ থেকে এসেছেন, ওখানে কিন্তু সুরের বিচ্যুতি হয় না, সুরের বিকৃতি হয় না, ওরা কিন্তু একেবারে সুরে যে স্বরলিপি আছে সে অনুসারে গান। আমরা এখন এটাকে বিকৃত করছি এবং আমরা সেটাকে হাততালিতেই বলি, আমরা সেটাকে বলছি লাইক দেওয়া বলছে, লাইক করে যাই বলি, এটা না হলে হতো না। ওই আমাদের এটা নিয়ে যেতে হবে যে আবার, তো আমার নিজের ধারণা পৃথিবীতে এগুলো বেশি দিন টেকে না, এটা একটা সময় 10 বছর। কারণ টিকবে না এই কারণেই দিদি, এই যে লাইক বলছেন এগুলো 25 পয়সা দিয়ে কেনা যায়। আমরা তো প্রফেশনাল শিল্পী, আপনি 50,000 লাইক আজকে দিয়ে দিতে পারেন 10,000 টাকা খরচা করলে, হ্যাঁ অমনি দেখবেন আপনার লাইক বেড়ে গেল। শুনে হয়তো আপনার অবাক লাগছে, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমরা এই সুরে শেষ করি, এটা বেসুরই হয়তো, কিন্তু এই বেসুরটাই যেহেতু যদি এখানকার আজকের সুর হয় তাহলে সেই সুরেই শেষ করি। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ শতদলের পক্ষ থেকে, আপনারা আজকে এসেছেন এখানে, আজকে এই মত বিনিময় করলেন। আমরা এবার চট করে এই মঞ্চ ছেড়ে নিচে যাই আর অরুণদার জন্য এবার মঞ্চ ছেড়ে দিই।